Hello viewers, how are you? I hope all of you are very good by the grace of Almighty. I am also good. I am Tishu Kumar Shil, Assistant Teacher, Anwar Government Model High School. So today my dear students, we are going to discuss about clause and phrase. আমরা আজকে ক্লজ এবং ফ্রেজ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এটা খুব বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ নবম এবং দশম শ্রেণীর জন্য। তো এখান থেকে আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এভাবে করে যাব। তো যতক্ষণ পর্যন্ত না তোমরা ক্লজ এগুলো বুঝবে, যতক্ষণ পর্যন্ত না ফ্রেজ বুঝবে, যতক্ষণ পর্যন্ত না ক্লজ সম্পর্কে টোটাল আইডিয়া না পাবে, ততক্ষণ তোমরা সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড নিয়ে সবসময় কনফিউশনে থাকবে। তো আর কথা না বাড়িয়ে চলো আমরা আজকে ফ্রেজ এবং ক্লজ নিয়ে আলোচনা করি। Hello viewers, how are you? I hope all of you are very good. I am also good by the grace of Almighty. I am Tishu Kumar Shil, Assistant Teacher, Anwar Government Model High School. So my dear student, today we are going to discuss about phrase and clause. I know that these are very much important and tough class for most of us. Okay. তো আশা করছি আমরা আজকের ক্লাসগুলো করার পর ক্লজ সম্পর্কে এবং ফ্রেজ সম্পর্কে জানবো। তবে আমরা আজকে ডিটেল জানবো ক্লজ সম্পর্কে, এরপরে আস্তে আস্তে ফ্রেজ সম্পর্কে যাব। ঠিক আছে, এই ক্লজটা যতক্ষণ আমরা বুঝবো না ততক্ষণ সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এগুলো আমরা কখনো বুঝে করতে পারবো না। হ্যাঁ, হয়তো মুখস্থ করতে পারবো। ঠিক আছে, আচ্ছা। তো এই ক্লাসটা বেসিক্যালি নবম এবং দশম শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের ক্লাসে ঢুকে যাই। ওকে, হ্যাঁ, ক্লজ এবং ফ্রেজ উভয়ই কিন্তু একটি সেন্টেন্সের অংশ বিশেষ, মানে একটি সেন্টেন্সের অংশ। ক্লজ হতো শব্দাংশ বা শব্দগুচ্ছ বলতে পারি, বাক্যাংশ, শব্দগুচ্ছ। ক্লজ যেমন শব্দগুচ্ছ আর এই ফ্রেজও শব্দগুচ্ছ। তবে পার্থক্য হচ্ছে কি, তোমার ক্লজের মধ্যে সাবজেক্টও থাকবে, ফাইনাইট ভার্বও থাকবে, কিন্তু ফ্রেজের মধ্যে সাবজেক্টও থাকবে না, ফাইনাইট ভার্বও থাকবে না। তার মানে আমরা কি বুঝতে পারলাম? ক্লজ হচ্ছে শব্দগুচ্ছ যেখানে সাবজেক্টও থাকবে, ফাইনাইট ভার্বও থাকবে। এরপরে আর ফ্রেজ হচ্ছে তাও শব্দগুচ্ছ, কিন্তু সেখানে কি থাকবে না, সাবজেক্টও থাকবে না এবং ফাইনাইট ভার্বও থাকবে না। এবার আমরা একটু ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করি। ফাইনাইট ভার্বটা কি? ফাইনাইট ভার্ব বলতে বোঝাই সাধারণত যে ভার্ব দেখে আমরা টেন্স চিনতে পারি, মানে শর্টকাটে বলে ফেললাম, মানে যে ভার্ব দেখে আমরা টেন্স চিনতে পারবো, মানে বাক্যটা কোন টেন্স আছে সেটা চিনতে পারবো, শনাক্ত করতে পারবো, ওই ভার্বটা হচ্ছে, হ্যাঁ, ওইটাই তোমার ফাইনাইট ভার্ব। একটা এক্সাম্পলে যাই, যেমন আই গো টু স্কুল, এখানে গোটা ভার্ব। তো আমরা গো দেখে বুঝতে পারছি এটা কোন টেন্স আছে, সুতরাং গোটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আই এম এ স্টুডেন্ট, আই এম, এখানে এমটা দেওয়া আছে, এম দ্বারাই বুঝতে পারছি আমরা কি এটা কোন টেন্স আছে, সুতরাং এই এমটা ফাইনাইট ভার্ব। ওকে, তো ফাইনাইট ভার্ব আছে এবং নন ফাইনাইট ভার্ব আছে, এটা অন্য একদিন ক্লাসে করাবো ভার্ব সম্পর্কে। ঠিক আছে, তো আজকে আমরা জানতে পারলাম ক্লজ কি, ফ্রেজ কি, ফাইনাইট ভার্ব কি জানতে পারলাম। ওকে, এবার আসি ক্লজের ক্লাসিফিকেশন, ক্লজের প্রকারভেদ। CLAUSE, ক্লজের প্রকারভেদ। ওকে, গঠনগতভাবে ক্লজ তিন প্রকার, যথা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অথবা প্রিন্সিপাল ক্লজ অথবা মেইন ক্লজ। হ্যাঁ, এটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজও বলতে পারি, প্রিন্সিপাল ক্লজও বলতে পারি, মেইন ক্লজও বলতে পারি। সংক্ষেপ আমরা এগুলা যখন সিম্পল কমপ্লেক্স করতে যাবো তখন এটাকে আইসিতে শনাক্ত করবো, আইসি দ্বারা বুঝাবো। ঠিক আছে, আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে কি? আচ্ছা, এটা একটু পরে যাচ্ছি। তারপর ডিপেন্ডেন্ট ক্লজ, এটাকে আবার সাবঅর্ডিনেট ক্লজও বলা হয়।
এটাকে আমরা সিম্পল কমপ্লেক্স করার সময় ডিসি দিয়ে নির্দেশ করব। কোঅর্ডিনেট ক্লজ, এটাকে আমরা সিসি দিয়ে বুঝাবো। আচ্ছা, এখন আসি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে কি, এটা এমন একটি ক্লজ যেটা অন্য কারোর সাহায্য ছাড়াই তার নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে। যেমন ধরো এখানে প্রিন্সিপাল একটা কথা আছে, আমি আমাদের স্কুলের প্রিন্সিপাল দিয়ে বুঝাই। প্রিন্সিপাল মানে প্রধান, মানে আমাদের স্কুলের প্রধানকে বলা হয় প্রধান শিক্ষক, ঠিক আছে? তো প্রধান শিক্ষকের মানে উনি চাইলে, উনি যদি বলেন মানে আজকে স্কুলে মানে সপ্তম পিরিয়ড পর্যন্ত হবে না, চতুর্থ পিরিয়ড পর্যন্ত হবে, তো ওনার ডিসিশনে ফাইনাল। অর্থাৎ ওনার এই কথাটার জন্য অন্য কারো, আমরা যারা সহকারী আছি ওনাদের উপর নির্ভর করতে হয় নাই, মানে উনি নিজে যেটা বলছেন সেটাই, অর্থাৎ ওনার অর্থ উনি নিজে প্রকাশ করতে পারছেন, ঠিক আছে? আর একটা কথা আছে, এইটি ছাড়া কিন্তু কখনো কোনো বাক্য গঠন হবে না। তাহলে সিম্পল হোক, কমপ্লেক্স হোক, কম্পাউন্ড হোক, একটা না একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ লাগবেই। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ছাড়া কোনো বাক্য গঠন করা যাবে না। ওকে, তো আমরা একটা এক্সাম্পল যাই, যেমন আই বিকেম প্লিজড, আমি সন্তুষ্ট হয়েছি, আমি খুশি হয়েছি। ওয়েন আই হার্ড দ্য নিউজ, যখন আমি এই সংবাদটা শুনেছিলাম, যখন আমি এই খবরটা পেয়েছিলাম, এই সংবাদটা শুনেছিলাম, তখন আমি খুব খুশি হয়েছিলাম। এখানে দুইটা অংশ, একটা হচ্ছে আমি খুশি হয়েছিলাম, আর একটা হচ্ছে যখন আমি নিউজটা পেয়েছিলাম। একটু খেয়াল করি, আমি খুশি হয়েছিলাম এই বাক্যটা তার নিজেই নিজের সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে। সুতরাং আমি খুশি হয়েছি, আমি খুশি হয়েছি, ঠিক আছে? এটা সম্পূর্ণ অর্থ বোঝার জন্য অন্য কারো উপর নির্ভর করতে হয়নি, ঠিক আছে? কিন্তু এটা দেখি, ওয়েন আই হার্ড দ্য নিউজ, যখন আমি নিউজটা শুনেছি, যখন আমি সংবাদটা শুনেছি। আচ্ছা, যদি এই পার্টটা না থাকে তখন কি হবে? এই পার্টটা না থাকলে আমরা দেখি, এই পার্টটা দেখি, যখন আমি সংবাদটা শুনেছি, তো তখন কি? যখন আমি শুনেছি তখন কি, তার মানে এইটা নিজে নিজের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে নাই, এটা তার নিজের অর্থ প্রকাশ করার জন্য এইটার উপর নির্ভর করতে হয়েছে। তো যেটাকে নির্ভর করতে হয় না সেটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর যেটাকে নির্ভর করতে হয় সেটা ডিপেন্ডেন্ট ক্লজ। এটা আমরা আবার মানে এরপর আসবো। তারপর এখন যাব ইন্ডিপেন্ডেন্ট ক্লজ চিনব কিভাবে, এর কিছু বৈশিষ্ট্য আছে। এবার আসি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ চেনার উপায় ও বৈশিষ্ট্যতে। ওকে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ চেনার জন্য কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে যেগুলো আমাদেরকে অবশ্যই মেনে চলতে হবে। ওকে, এক নম্বরে দেখতেছি, এর শুরুতে কোনো কনজাংশন থাকে না, তার মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের শুরুতে কোনো কনজাংশন থাকবে না, যদি থাকে সেটা কখনো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নয়। এক নম্বর গেল। দুই নম্বর, প্রতিটা বাক্যে অবশ্যই একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, অর্থাৎ প্রতিটা বাক্যে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবেই, কারণ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ছাড়া কোনো বাক্য হয় না। ওকে, একটি বাক্যে শুধু একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, যে একটি বাক্যে শুধুমাত্র একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। হ্যাঁ, তো অন্য যেগুলো থাকবে সেগুলো হয়তো বা ডিপেন্ডেন্ট ক্লজ, নতুবা কোঅর্ডিনেট ক্লজ অথবা ফ্রেজ, এই তিনটা থেকে যে কোনো একটা হবে, তবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কিন্তু একটা। শুধু একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ করেই সাধারণত একটি পূর্ণাঙ্গ বাক্য গঠন করা সম্ভব। অর্থাৎ মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হওয়ার জন্য তোমার ডিসি, সিসি, ফ্রেজ এগুলোর দরকার নাই, এগুলো ছাড়াও ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দিয়েই শুধুমাত্র একটি বাক্য গঠন করা যায়। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, এখানের মধ্যে কোনো ফ্রেজ নাই, কোনো ডিপেন্ডেন্ট ক্লজ নাই, কোনো কোঅর্ডিনেট ক্লজ নাই, তার মানে শুধুমাত্র একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দিয়েও বাক্য গঠন করা যায়। ওকে, এবার আসি ডিপেন্ডেন্ট ক্লজে। ডিপেন্ডেন্ট ক্লজ এটি অপরের সাহায্য ছাড়া আংশিক অর্থ প্রকাশ করতে পারলেও পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারে না। আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজে একটা এক্সাম্পলে ডিপেন্ডেন্ট ক্লজ সম্পর্কে কিছুটা আলোচনা করেছিলাম। এখানে দেখছি, অর্থাৎ এটা ডিপেন্ডেন্ট মানে কি, নির্ভরশীল, মানে এটা নিজেই নিজের অর্থটা সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না, যতটুকু প্রকাশ করতে পারে
সেগুলো পূর্ণাঙ্গ নয়, মানে এরপরও কিছু একটা আছে মনে হয়। ওকে, যেমন অর্থাৎ এটা অপরের উপর নির্ভরশীল। যেমন আই বিকেম প্লিজড, আমি সন্তুষ্ট হয়েছিলাম, ওই প্রথম সেন্টেন্সটা। ওয়েন আই হার্ড দ্য নিউজ, যখন আমি নিউজটা শুনেছিলাম। এখানে এই বাক্যটা নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারছে, বাট এইটা যখন আমি এই নিউজটা শুনেছিলাম তখন কি, তার মানে এর বাইরে আরো কিছু শোনার অপেক্ষায় আছে, অর্থাৎ এটা নিজেই নিজের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে নাই, এটা অন্য একটা ক্লজের উপর নির্ভর করছে। ঠিক আছে, সুতরাং যেটা নির্ভর করছে সেটা ডিপেন্ডেন্ট। তো ডিপেন্ডেন্ট ক্লজ চেনার উপায় ও বৈশিষ্ট্য আমরা দেখি। 1 নম্বরে, এটির শুরুতে অবশ্যই সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকবে। এটির শুরুতে দেখো এখানে কোনো কিছু নাই, বাট এখানে আছে হোয়েন। তো সাবঅর্ডিনেটিং কনজাংশন হলো কি হোয়েন, হোয়াইল, after, before, till, until, since, as, because, though, although, if, who, what, whose, whom, where, which, whereas, how, why, that, in order that, so that এখানে মাঝখানে অ্যাডজেক্টিভ বসে ইত্যাদি। তবে ক্ষেত্র বিশেষে কনজাংশন উজ্জ্ব থাকতে পারে। ওকে, এটা কখন কি হবে সেটা আমরা যখন প্র্যাকটিসে যাব তখন আমরা বুঝবো। ঠিক আছে, আচ্ছা, বাক্যের যে কোনো স্থানেই ডিসি বসতে পারে, সুতরাং ডিপেন্ডেন্ট ক্লজ বসতে পারে, এটা 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ডিসি ছাড়াও বাক্য হতে পারে। ওই যে বলছিলাম ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হতে গেলে, মানে বাক্য হতে গেলে শুধুমাত্র একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দিয়ে হতে পারে। এখানে আবার বলছে ডিসি অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লজ ছাড়াও বাক্য হতে পারে। তবে যদি আমরা কমপ্লেক্স সেন্টেন্স করতে যাই, এটা তো অবশ্যই ডিপেন্ডেন্ট ক্লজ লাগবে। ডিপেন্ডেন্ট ক্লজ ছাড়া তোমার কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করা যাবে না। এরপর দেখি 4 নম্বরে, একই বাক্যে একাধিক ডিসি থাকতে পারে, মানে একই বাক্যে একাধিক, একটা চেয়ে বেশি ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে পারে, তবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কিন্তু একটা, ওইটা মাথায় রাখতে হবে। আমরা এবারে আলোচনা করব কোঅর্ডিনেট ক্লজ নিয়ে। তো এটি হচ্ছে মূলত কোঅর্ডিনেটিং কনজাংশন সম্বলিত একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তবে এই ক্লজটি শুধুমাত্র কম্পাউন্ড সেন্টেন্স তৈরিতে ব্যবহৃত হয়। এটা সিম্পলও হবে না, কমপ্লেক্সও হবে না, শুধুমাত্র কম্পাউন্ড সেন্টেন্স তৈরিতে ব্যবহৃত হবে। একটা এক্সাম্পল দেখি, কামাল গট A+, কামাল A+ পেয়েছিল, অ্যান্ড এভরিবডি প্রেসড হার, এবং প্রত্যেকে তার প্রশংসা করতে লাগলো। প্রেসড হিম, প্রত্যেকে তার প্রশংসা করতে লাগলো। ওকে, তাহলে এখানে কামাল গট A+, এটা একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ না? আর এই অ্যান্ডটা বাদ দিয়ে দেখি তো এভরিবডি প্রেসড হার, প্রত্যেকে তার প্রশংসা করলো, তার মানে এইটাও একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে আমরা কি বুঝতে পারলাম, মানে এটা আসলে কম্পাউন্ড সেন্টেন্স। হ্যাঁ, তো কম্পাউন্ড সেন্টেন্সের দুইটাই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তবে সেটা শুরু হয় একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে। সেই জন্য এই কোঅর্ডিনেটিং কনজাংশন এটা সহ এটার পুরোটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, এই কোঅর্ডিনেট ক্লজ চেনার কিছু উপায় এবং বৈশিষ্ট্য আছে, আমরা একটু দেখি। এটির শুরুতে কোঅর্ডিনেটিং কনজাংশন থাকে, কোনগুলো? অ্যান্ড, বাট, অর, সো, দেয়ারফর, as well as either or, neither nor, both and, not only but also। সাধারণত কোনো বাক্যের শেষের দিকে থাকে, যে কোথায়? শেষের দিকে। তারপরে সিসি অর্থাৎ কোঅর্ডিনেট ক্লজ ছাড়াও বাক্য হতে পারে, তবে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করার জন্য অবশ্যই সিসি লাগবে, মানে কোঅর্ডিনেট ক্লজ লাগবে। যেমন কমপ্লেক্স করার সময় আমার ডিপেন্ডেন্ট ক্লজ অবশ্যই লাগতো, একইভাবে কম্পাউন্ড করার সময় কোঅর্ডিনেট ক্লজ অবশ্যই লাগবে। একই বাক্যে একাধিক সিসি থাকতে পারে, মানে কোঅর্ডিনেট ক্লজ থাকতে পারে। এবার এই জিনিসটা একটু দেখি, সিসি মানে কোঅর্ডিনেট ক্লজ, এর পূর্বের অংশ তো আইসি, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে, তো সিসি এর কোনো কিছু, যেমন ধরো মানে তোমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ প্রথমটা যে সাবজেক্ট, সিসিতে গিয়ে যদি ওই সাবজেক্ট হয়
তাহলে সিসিতে আর সাবজেক্টটা লেখার দরকার নেই। যেমন কামাল ইজ এ স্টুডেন্ট অ্যান্ড রিডস ইন ক্লাস 10। যেমন কামাল ইজ এ স্টুডেন্ট অ্যান্ড হি রিডস ইন ক্লাস 10। এখানে কামাল হি, অর্থাৎ এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ, তো দুটোটা ক্লজের সাবজেক্ট কিন্তু কামালই, এখানে কামাল এখানে হি, হি মানে কি কামাল। তো সুতরাং ইন্ডিপেন্ডেন্ট ক্লজে যে সাবজেক্ট আইস মানে সিতেও যদি ওই সাবজেক্ট বসতে হয় তাহলে এখানে গিয়ে ওই তোমার সাবজেক্টটা লেখার দরকার নেই। অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ক্লজে যদি মানে যে সাবজেক্ট থাকবে সেটাও যদি এদিকেও বসতে হয়, এই সাবজেক্ট দেওয়ার দরকার নেই। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যে ভার্ব সেটা যদি এখানে বসতে হয় তাহলে ভার্বটা এখানে দেওয়ার দরকার নেই। তার মানে এখানে বোঝাচ্ছে কি, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এ যে সাবজেক্ট থাকবে সিসিতে যদি ওই একই সাবজেক্ট হয় তাহলে সিসিতে গিয়ে আর সাবজেক্টটা লেখার দরকার নেই। ইন্ডিপেন্ডেন্ট ক্লজে যে ভার্ব ওদিকেও যদি সেই ভার্ব বসাতে হয় তাহলে ওই ভার্বটা আর লেখার দরকার নেই। অর্থাৎ এক মানে সেম ভার্ব সেম সাবজেক্ট একটা দিয়ে হয়ে যাবে। ঠিক আছে, এরপর আমরা আস্তে আস্তে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে যাব। এর আগে হয়তো বা প্রেস নিয়েও কিছু আলোচনা করতে পারি। ধন্যবাদ সকলকে, ভালো থেকে সুস্থ থাকবে।